শিশু নয়না নিষ্কুলুষ হাসি হেসে মকবুলের কপালে চুমু দেয়। এক মুহূর্তের জন্য সবকিছু স্বাভাবিক, নিরাপদ মনে হতে পারে। তারপর আচমকা নয়নার মুখ থমকে যায়। সে কুঁকড়ে ওঠে অস্বস্তিতে। কিছু একটা ঠিকঠাক লাগছে না। চাচ্ছু, আমার ব্যথা লাগছে। কি করছো? তার কণ্ঠে ভয়। মকবুল শান্ত ধীর কণ্ঠে বলে, আরে বোকা, কিছু হয়নি। তোমাকে তো আদর করছি, ব্যথা একটু হতেই পারে, তাই না বলো? আরও একটা চকচকে মোড়কের চকলেট বের করে ওর মুখের সামনে ধরেন মকবুল। এই নাও, এটা খাও, খুব মজা, মন খারাপ করো না। নয়নার চোখ জলে টলমল, ঠোঁট কাঁপে, কিন্তু কিছু বলে না। পুকুর পাড়ে তখনও কেউ আসে না। পুকুরের পানি নীরব, আকাশ থমথমে। শুধু এক শিশুর ভিতর থেকে আসা ঘূর্ণিপাক নীরবে নিঃশব্দে। নয়না অস্বস্তি অনুভব করে, ব্যথা পায়, কিন্তু চকলেট পেয়ে কিছুক্ষণের জন্য সেসব ভুলে যায়। গ্রামে আসলে প্রায় এমনভাবে মকবুল নয়নার সাথে এসব করত। নয়না শিশুসুলভ মন, কাউকে কিছু বলতেও পারত না। তবে নয়না যখন একটু বড় হয়ে ওঠে, তখন সে মকবুলের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। যদিও তখনও পুরোপুরি বুঝতে পারে না ঠিক কী হচ্ছে, কিন্তু অন্তত এটুকু সে বুঝতে পারে যে এটি কিছু ভালো ব্যাপার না। তাই মকবুলের কাছ থেকে সে নিজেকে আড়াল করতে শুরু করে। এই নয়না, আরেকটু হলেই তো গাড়ির নিচে চাপা পড়তি। মন কোথায় তোর? রানীর কথায় হোশ ফেরে নয়নার। আনমনে হাঁটার ফলে সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল। রানী তৎক্ষণাৎ নয়নাকে পাশে নিয়ে আসে। সরি রে, কিছু না, চল চল, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। গতরাতের ঘটনার পর থেকে অরার মন মানসিকতা একেবারে বদলে গেছে। আরিশের পাগলামি ও অত্যাচার আর সে সহ্য করতে পারবে না। এখন তার একটা সিদ্ধান্ত, সুযোগ পেলেই পালিয়ে যাবে, যেতেই হবে। খাবার টেবিলে বসে আছে ওরা, কিন্তু খেতে তার কোনো ইচ্ছে নেই। সাবিহা মন দিয়ে খাচ্ছে, কারণ গ্রামেতে এমন রাজকীয় খাবার দাবার ছিল না। তালহা অল্প খেয়ে আরিশের সঙ্গে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে। তাসলিমা খাতুনও নিজের মতো খেতে ব্যস্ত, কিন্তু অরার মন কোনো কিছুতেই নেই। তার মনে শুধু একটাই চিন্তা, কিভাবে পালাবে। ভাবি, কিছু খাচ্ছেন না কেন? তামান্নার প্রশ্নে ওরা কিছু বলার আগেই সাবিহা তাড়াতাড়ি বলে ওঠে, কুকুরের পেটে তো ঘি হজম হয় না তামান্না, জীবনে এত রিচ খাবার খেয়েছে কি না? ওরার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। এতটা অপমানিত সে কখনো হয়নি। সবকিছুই এই লোকটাকে বিয়ে করার জন্য হচ্ছে, অথচ তাকে এই পরিস্থিতিতে ঠেলে দেয়া হয়েছে। তামান্নার আগে ফুসছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। তাসলিমা খাতুন অবশেষে বললেন, সাবিহা, অহেতুক ঝামেলা সৃষ্টি করিস না, নিজের খাবারে মনোযোগ দে। সাবিহা মুখ ঝামটি দিয়ে আবার নিজের খাবারে মনোযোগ দিল। ওরার গলা দেওয়ার খাবার নামছিল না। তার ভেতর এক ধ্বংসাত্মক অনুভূতি ফুটে উঠছিল। সে নিঃশব্দে খাবার প্লেট রেখে নিজের ঘরে চলে গেল। বিছানায় শুয়ে কখন যে চোখ লেগে এসেছিল ওরা বুঝতেই পারেনি। হঠাৎ ঠোঁটে চেনা স্পর্শ অনুভব করে জেগে ওঠে সে। আরিশ তার পাশে বসে আঙুল দিয়ে তার ঠোঁটে স্পর্শ করছে। ওরা তাড়াতাড়ি উঠে বসল, চোখে প্রশ্ন, অস্থিরতা। আপনি আমাকে বিয়ে কেন করলেন? ওরা তার কণ্ঠে এক ধরনের অস্বস্তি, ক্ষোভ আর কষ্ট মিশিয়ে প্রশ্নটি করল। আরিশ ওরার আচরণের কারণ বুঝতে পারছে না, তবে সে কিছু একটা ঘটেছে সেটা অন্তত অনুভব করছে। সে ধীরে ধীরে ওরাকে কোলে তুলে বসালো। তারপর ওরার লম্বা চুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগলো, যেন কোনোভাবে তাকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু ওরা কিছুতেই শান্ত হতে পারছিল না। আমার পুরুষত্ব প্রমাণ করতে হবে, সোজা কথায় শারীরিক সম্পর্কের জন্য। প্রতিটা রাতে এটা বোঝাতে তাজরিন খান আরিশের মেশিনের শক্তি কতটা। তোমার মতো করেই বললাম, হামিংবার্ড। ওরার চোখে ঘৃণা, মুখে বিদ্রূপের হাসি। রাগ, অভিমান, অপমানবোধ সবকিছু তাকে ঘিরে ধরেছে। এটা বোঝানোর জন্য আমাকে এই জেলখানায় আনলেন? শুধুমাত্র এসবের জন্য? হ্যাঁ, ভালোবাসা, প্রেম, এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। আই অনলি হ্যান্ড ফিজিক্যাল নিডস। আর তুমিও জানো তোমারও রয়েছে। আমি তোমাকে এমন সুখ দেব যে তোমার মনে হবে আর কোনো পুরুষের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ও, ওরা চুপ করে গেল। আরিশের সাথে কথা বলার কিছু নেই। সে জানে লোকটা ভয়ানক, খুবই খারাপ। ওরার চোখে জল আসছে, কিন্তু সে কাঁদছে না।
এখানে থেকে পালাতে হবে তাকে, যে কোনোভাবে। আরিশ অরার চুলগুলো খোপা করে দিয়ে বলল, রেডি হয়ে নাও। কেন? কোথায় যাচ্ছি? শপিং করতে যাব। গতকাল তো বলেছিলাম। ওরা কিছুক্ষণ ভাবল, তারপর হাসি মুখে বলল, ঠিক আছে, রেডি হয়ে আসছি। ওকে হামিংবার্ড, আই এম ওয়েটিং ফর ইউ। সময়টা বিকেলবেলা। হালকা কমলা রঙের আভা যেন নেমে এসেছে চারপাশে। গাড়ির ভেতর পাশাপাশি বসে আছে ওরা আর আরিশ। আরিশ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, আর ওরার দৃষ্টি জানালার কাছ পেরিয়ে হারিয়ে গেছে অজানা কোনো গন্তব্যে। তার পরনে সাদা থ্রি পিস, খোলা চুলগুলো কাঁধে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, কপালে ছোট্ট একটা কালো টিপ, চোখে হালকা কাজল, আর ঠোঁটে কোমল লিপস্টিকের ছোঁয়া। আরিশের পরনে বরাবরের মতোই কালো রঙের শার্ট আর জিন্সের প্যান্ট। ওরার হালচাল সুবিধার ঠেকছে না আরিশের। কিছু একটা ভাবছে মেয়েটা। বাড়িতে কেউ কিছু বলছে নাকি অন্য কিছু? আরিশের ভাবনা ডালপালা মেলতে শুরু করেছে। ওরাকে নিয়ে তার ভাবনার শেষ নেই। সকালবেলা ঘুম ভেঙে সামনে তাকালেই এতটুকু একটা মেয়েকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় আরিশ। কি স্নিগ্ধ, সুন্দর, মায়াময় লাগে তখন ওরাকে, সেটা শুধু আরিশই জানে। ওরার এই স্নিগ্ধ মুখখানায় আরিশের ভালো লাগার কারণ হয়ে উঠেছে আজকাল। কিন্তু আরিশ সে বিষয়ে মনকে মোটেও প্রশ্রয় দেয় না, বরং মনকে কঠোরভাবে নিরুৎসাহিত করে। আর কতদূর? নিচু স্বরে জানতে চায় ওরা। আরিশ মুচকি হেসে হাত বাড়িয়ে ওরার এলোমেলো চুলগুলো আলতোভাবে গুছিয়ে দেয়। তারপর বলে, আর 5 মিনিট। আচ্ছা। আরিশ তাকায় তার দিকে, চোখে আধো মজা, আধো কৌতূহল। ঘটনা কি হামিংবার্ড? শপিং করা নিয়ে আজ এত আগ্রহ? জামা কাপড় নিয়ে তো তোমার মাথা ব্যথা নেই তাহলে? ওরা শুকনো ঢোক গিলল। ওরা যে আজ পালিয়ে যাওয়ার মতলব করেছে, লোকটা কি কোনোভাবে সেটা বুঝতে পেরে গেল? ওরার অস্বস্তি হচ্ছে। কিছুতেই ধরা পড়া যাবে না। হুম। সাবিয়া আপুর কথায় খারাপ লেগেছিল অনেক, সেজন্য তাড়াতাড়ি দামি শাড়ি পরতে হবে, সেজেগুজে বাড়িতে ঘুরতে হবে, সবাই দেখবার লুসির মতো ফুলবে। ওরার ভঙ্গিমা, কণ্ঠের ভেতরে ছেলে মানুষই অভিমানের দেখে আরিশ হেসে ফেলল। এই চঞ্চল কথার ফুলঝুরি মেয়েটা এতদিন ধরে চুপ কেন ছিল? কেন? ভয় পায় সে? হয়তো। গাড়িটা ধীরে থামে আরিশ বলে, ওকে মাই লিটল বার্ড, লেটস গো ফর শপিং। আমরা পৌঁছে গেছি। ওরা আশেপাশে তাকে নিশ্চিত হয়ে নিল শপিং মলের সামনে আছে কিনা। তারপর খুশি মনে বলল, চলুন চলুন। ওয়েট। হঠাৎ আরিশ ওরার হাত টেনে ধরল। ওরার চোখে প্রশ্ন। আরিশ কিছু না বলে ওর ঠোঁটে আলতো করে কিস করলো একটা। ওরার মেজাজ খারাপ লাগছে। বাড়ির বাইরে গাড়ির ভেতর এসব আর মাত্র কিছুক্ষণ, তারপর আর নাগালি পাবেন না। মনে মনে কত কথা ঘুরপাক খাচ্ছে, তবু চুপচাপ রইল ওরা। নিজের চিন্তার গহ্বরে হারিয়ে গিয়েছে যেন। আরিশ গাড়ি থেকে নেমে ওরার দিকে এগিয়ে গেল। গা ঝাঁকিয়ে হালকা হাসি ছুড়ে সে গাড়ির দরজা খুলে ওরার সামনে নিজের হাত বাড়িয়ে দিল রাজকীয় কুর্নিশের ভঙ্গিতে। এসো হামিংবার্ড। ওরা স্বাভাবিকভাবেই আরিশের হাত ধরে গাড়ি থেকে নেমে আসে। শপিং মলের কাঁচের দরজা ঠেলে একসাথে ভিতরে ঢুকে পড়ে ওরা। আলো ঝলমলে পরিবেশ, হালকা এসিড ঠান্ডা হাওয়া আর মানুষের কোলাহল, সব কিছুতেই যেন একটা বর্ণিল জীবন্ততা। প্রথমে থ্রি পিসের দোকানে ঢোকে ওরা। দোকানের দেয়ালে সারি সারি ঝুলছে রঙিন জমকালো থ্রি পিস। আরিশ একটু বিরক্ত হলেও মুখে কিছু বলে না। বাজারে এখন পাকিস্তানি থ্রি পিসের চল বেশ। দোকানদারও সেই মোতাবেক একের পর এক পাকিস্তানি থ্রি পিস বের করে দেখাতে শুরু করে। ওরা মনোযোগ দিয়ে এক একটা দেখে যাচ্ছে। কাপড়ের কাজ, রঙের সুর, কাঁথির সূক্ষ্মতা, সবকিছুর মাঝে যেন কোথাও নিজের গা ঢাকা ইচ্ছে লুকিয়ে রেখেছে সে। তার চোখে কোনো উত্তেজনা নেই, কিন্তু অদ্ভুত এক স্থিরতা আছে। আরিশ ওরার মনের ভাবনা বুঝতে চেষ্টা করছে। হঠাৎ ওরা বলে ওঠে, আমার এত দামি পোশাক লাগবে না। নরম স্বরে বলে ওরা। চুপ, ভালো ভালো ড্রেস নাও। আরিশের গলা শক্ত হয়ে ওঠে। তাজরিন খান আরিশের স্ত্রীর দিকে যেন কেউ আঙুল তুলতে সাহস না করে। ওরার চোখের কোণে কিছু নরম আলোর ঝলক খেলে যায়, কিন্তু সে চুপ থাকে। দোকানে আবুল হাসান, বয়স 40 কি 45, ভদ্রলোকের চেহারায় আন্তরিকতা। হাতে মেরুন রঙে একটা থ্রি পিস তুলে এনে বললেন, আপু এটা নিন,
এই থ্রি পিসে আপনাকে দারুণ লাগবে, একেবারে পরীর মতো। আরিশের কপালে তৎক্ষণাৎ ভাঁজ পড়ে। মুখ না ঘোরালেও ভেতরে রক্ত ধীরে ধীরে টকবক করে উঠল। সে ওরার হাতটা শক্ত করে চেপে ধরল। চলো। গলা স্বর কড়া তালের মতো। কিন্তু কোথায়? ড্রেস তো কিনিনি এখনো। ওরার চোখে বিস্ময়। হ্যাঁ কিনবে, কিন্তু অন্য শপিং মলে। আর কোনো কথা বলেনি আরিশ। হনহনিয়ে বেরিয়ে গেল ওরার হাত ধরে। বেচারা আবুল হাসান থ হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় কিছুই ঢুকল না। সে তো শুধু বলেছিল পরীর মতন লাগবে, তাতে এমন বিদায়। শপিং মলের কাঁচের দরজা আবার স্লাইড করে বন্ধ হয়ে গেল। তার পেছনে রয়ে গেল কিছু বিস্ময়, আরিশের চোখে লুকিয়ে থাকা একরাশ ঈর্ষা। সারা বিকেল কেটে গেল এক শপিং মল থেকে আরেকটায় ঘুরতে ঘুরতে। 3টে 5টা 7টা দোকান, কিন্তু শেষমেশ জামা কাপড় কেনা তো দূরের কথা, কোথাও এক জায়গায় মন বসল না আরিশের। প্রতিটা দোকানের ছেলের মুখে একই কথা, এটা পড়লে ভাবিকে একেবারে অপসরীর মতো লাগবে। মাশাআল্লাহ, ম্যাম দেখতে এমনিতেই সুন্দর। এই কথাগুলোকেই যেন তীক্ষ্ণ বর্ষার মতো মনে হয় আরিশের কাছে। এই চটকদার প্রশংসা, অপরিচিত কারো চোখে ওরাকে পরীর সাথে তুলনা করা, এইসবে যথেষ্ট তার মেজাজ বিগড়ে দেওয়ার জন্য। সে কিছু বলেনি, কেবল মুখে ঠান্ডা এক অভিব্যক্তি, চোখে অনাহুত কুয়াশা। গাড়ি চলছে, জানালার বাইরের আলো আধার একটানা পিছিয়ে যাচ্ছে। ওরা পাশের সিটে চুপ করে বসে আছে, মাথার ভেতর একরাশ অস্থিরতা। সে ভেবেছিল যেভাবেই হোক আজই পালাবে, কিন্তু লোকটা কোথাও কিছু কিনল কই? জামা কাপড় ব্যাগ কিছুই তো নয়। মন খারাপ করতে হবে না, বাসায় ফিরে অনলাইনে সব ড্রেস অর্ডার করে দেব, তুমিও পছন্দ করে নিবে। ওরা কিছু বলল না। জানালার কাঁচের ওপারে সূর্যটা একটু একটু করে গলে যাচ্ছে। পোশাক নিয়ে তার কোনো ভাবনা নেই, কোনো আগ্রহ নেই। এই মুহূর্তে সে যেন একদম অন্য জগতে। হঠাৎ মুখটা উজ্জ্বল হয়ে উঠল তার, চোখে শিশুসুলভ উচ্ছ্বাস। আইসক্রিম? আরিশ চমকে তাকায়। রাস্তার পাশে ছোট্ট একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে, রঙিন ছাতার নিচে এক বুড়ো লোক ঠান্ডা মিষ্টির গন্ধ ছড়াচ্ছে। আর ঠিক তখনই হুট করে আরিশের মনে পড়ে যায় তার ছোটবেলার একটা সন্ধ্যা। মা, আমাকে একটা আইসক্রিম কিনে দেবে? ছোট আরিশ গাড়ির জানালা দিয়ে আইসক্রিমওয়ালার দিকে তাকে অনুরোধ করে চলেছে বারবার। কাঁচের ওপারে লাল সবুজ রঙের আইসক্রিম গাড়ি আর একটু পরেই তার দৃষ্টিসীমে পেরিয়ে যাবে। তবুও মা ব্যস্ত, ফোনে কথা বলছেন, হাসছেন, কারোর সঙ্গে খুব আনন্দে গল্প চলছে। আরিশ মায়ের হাতটা টেনে ধরে, চোখে পানি টলমল করে বলে, ও মা, দাও না কিনে, গাড়ি তো চলেই গেল, দোকানটা পেছনে পড়ে গেল। মা। মা বিরক্ত হয়ে একবার তাকান, ঠোঁটে বিরক্তি মেশানো স্বর। সারাক্ষণ শুধু খাই খাই করিস, দেখছিস না কলে কথা বলছি? তারপর আবার ফোনে মনোযোগ, হাসি, গল্প। আরিশ যেন তার জীবনের বাইরের কেউ। আরিশ তখন চুপ করে যায়। ভেতরে কোথাও যেন একটা ছোট্ট কিছুর মৃত্যু হয়। সেদিনের পর সে আর কখনো আইসক্রিম চায়নি, না কারো কাছে, না নিজের কাছে। আইসক্রিম খাবে হামিংবার্ড? হ্যাঁ, তুমি বসো, আমি গিয়ে নিয়ে আসছি। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, মুচকি হেসে বলল, ঠিক আছে। আরিশ গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলো, কিন্তু পরক্ষণে আবার দাঁড়ালো, গলা উঁচিয়ে শুধালো, কোন ফ্লেভারের? আরিশ জিজ্ঞেস করতে ওরা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর নিচু স্বরে বলে, ভ্যানিলা একটা আর চকলেট একটা, বলে নিজেই থমকে যায় ওরা। এই কথাটা তো আইসক্রিম খাওয়ার জন্য বলা হয়নি তার। ওর মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে এলো কেবল কারণ ওর পালানোর একটা পথ দরকার, একটা সুযোগ, একটু সময়। আরিশ লক্ষ্য করছে ওরার মুখ। সেই চঞ্চল মেয়েটা এখন যেন অদ্ভুত রকমের শান্ত, চোখে অদ্ভুত এক ছায়া। এই মেয়ে কিছু লুকাচ্ছে। আরিশ সেটা বুঝতে পারছে, কিন্তু ঠিক ধরে ফেলতে পারছে না। ওকে বসো, আসছি। আরিশ চলে যেতে ওর আর দেরি করল না, খুব সাবধানে গাড়ি থেকে নেমে গেল। ক্লান্ত শরীরে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বাসার দরজার সামনে এসে দাঁড়িয়েছে নয়না। লোকটা কি চলে গেছে নাকি আছে? মকবুলের মুখোমুখিও হতে চায় না নয়না, কিন্তু কি আর করার? দীর্ঘশ্বাস ছাড়ল নয়না। পরপর দুবার কলিং বেল বাজালো। খানিকক্ষণ বাদে দরজা খুলে দিল মকবুল। নয়না চমকালো, উনি কেন দরজা খুললেন? কিন্তু কিছু বলতে পারল না। হয়তো মা রান্নাঘরেই সেজন্য। আসো মামনি, সারাদিন স্কুলে অনেক ধকল গিয়েছে নিশ্চয়ই। নয়না মকবুলকে পাশ কাটিয়ে বাসার ভিতর প্রবেশ করে।
নিজের রুমের দিকে এগোতে এগোতে বলে, তেমন কিছু না। মকবুল দরজা আটকে দিল, ঠোঁটের কোণে তার বিশ্রী হাসির ঝিলিক। রোকসানা মল্লিক গিয়েছেন বাজারে কিছু কেনাকাটা করতে। বাড়িতে মকবুল একা, অথচ নয়না সেটা জানে না। রুমে ঢুকে কাঁধের ব্যাগটা টেবিলের উপর রাখল নয়না। মাঝে মধ্যে ইচ্ছে করে মায়ের কাছে সবকিছু বলে দিতে, কিন্তু নয়নার সাহস হয় না। ভয়, লজ্জা, আত্মগ্লানি সবকিছু ঘিরে ধরে তাকে। এসব ভাবতে ভাবতে ওড়না খুলে বিছানায় ছুঁড়ে ফেলল নয়না। মাথাটা ভীষণ ধরে আছে নয়নার। গোসল করলে যদি ভালো লাগে সেজন্য ওয়াশরুমের দিকে এগোলো সে। কিন্তু আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরাতে চমকালো নয়না। পুরুষালী স্পর্শ, আতকে উঠল নয়না। কে কে? চিৎকার করে উঠতেই মকবুল বিশ্রীভাবে হেসে বলল, মামুনি আমি, তোমার মকবুল চাচ্চু। ভয়ে, ঘৃণায়, রাগে থরথর করে কাঁপছে নয়নার শরীর। মকবুলের নোংরা স্পর্শে কান্না পাচ্ছে। স্যার বলছি, শয়তানের বাচ্চা, তুই এখনো শয়তানে আসিস? মা কোথায়? মা, মা, মা। মকবুল নয়নাকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে থুতনি চেপে ধরে। অন্য হাতে নয়নার গলা চিপে ধরে বলে, বাসায় কেউ নেই মামুনি? আর এভাবে বলছো কেন? শয়তানি বলে না এটাকে? চুপচাপ সব মেনে নাও নয়তো। নয়না মকবুলের পায়ে লাথি মারে, ধস্তাধস্তি করতে শুরু করে। মকবুলও নয়নাকে জোর করতে থাকে। আমার কিছু হলে আমার বাবা মা তোকে খুন করে ফেলবে, হারামির বাচ্চা। স্যার। মকবুল নয়নার কোনো কথা শোনে না। সে এখন জানোয়ারে পরিণত হয়েছে। কিশোরী নয়নার শরীরে তার স্পর্শ গাঢ় হতে থাকে। নয়না নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ লড়াই করতে থাকে। এতক্ষণ পাগলের মতো ড্রাইভ করছিল আরিশ। ওরাদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়েছে সে। আইসক্রিম কেনা শেষে গাড়ির কাছে আসতেই দেখে ওরা নেই। ওরাকে খুঁজে পাচ্ছিল না। সব কিছু এলোমেলো লাগছে তার। কিছুটা সময় লাগলেও আরিশের বুঝতে অসুবিধা হয় না ওরা কোথায় যেতে পারে। তাই বেশি দেরি না করে তখনই ওরাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল আরিশ। সময় নষ্ট না করে গেট পেরিয়ে সোজা বাড়ির দরজায় পৌঁছে গেল আরিশ। কলিং বেল বাজালো কয়েকবার, কিন্তু দরজা খুলছে না কেউ। মেজাজ হারাচ্ছে আরিশ। ওরা না হয় দরজা খুলবে না, কিন্তু রোকসানা মল্লিক। আশেপাশে তাকাতে হঠাৎ ওরার দিকে নজর গেল আরিশের। ওরাকে দেখা মাত্রই আরিশ তার দিকে তেড়ে মেরে গেল। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি আমাকে বোকা বানিয়ে পালিয়ে এসেছ। ওরার দুই কাঁধে আরিশের হাতের চাপ। ব্যথায় চোখ সংকুচিত হয়ে আসছে ওরার, কিন্তু ওরা সেদিকে খেয়াল না রেখে বলল, আপনি প্লিজ দরজাটা ভেঙে ফেলুন। আমার মনে হচ্ছে বাসায় কিছু ঠিক নেই। আমি এসেছি 5 মিনিট হবে। কলিং বেল বাজালাম, কেউ দরজা খুলল না। মাকে কল দিলাম, বলল বাসায় নেই উনি। মকবুল চাচা আসে বাসায়। মকবুল চাচা আছে বাসায়। নয়না ওর এতক্ষণে বাসায় ফেরার কথা। চাচা সুবিধার না। নয়না, আরিশ, নয়না। ওরা কিছু বলতে পারছে না আর। ভয়ে কথা জড়িয়ে যাচ্ছে তার। আরিশ আপাতত সব কিছু ভুলে ওরাকে বুকে জড়িয়ে ধরল। শান্ত হও, আমি দেখছি। ওদের কথা শেষ হতেই ঘরের ভেতর থেকে জোরে সোরে শব্দ হলো। মনে হলো বাসনকুসন ফ্লোরে পড়েছে। ওরার চোখ বড় হয়ে গেছে। আরিশ ইশারায় তাকে আশ্বস্ত করল। ওরাকে একপাশে দাঁড় করিয়ে দরজায় লাথি মারতে লাগলো। পরপর কয়েকবার লাথি মারার পরেও দরজা ভাঙল না। ওরা কাঁদছে। আরিশের মুখের দিকে তাকালো, তারপর একটা লাথি দরজা ভেঙে গেল। আরিশ দ্রুত পায়ে বাসার ভিতর প্রবেশ করলো। ওরা পিছু পিছু। বাঁচাও, কে এসেছো, বাঁচাও প্লিজ। ভাঙা গলায় চিৎকার করে উঠল নয়না। ওরা শব্দের উৎস খুঁজতে রান্নাঘরের দিকে দৌড়ে গেল। ওরা পেছন পেছন আরিশও। শরীরে পোশাক ছেঁড়া, হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে নয়না। ওর চোখে আতঙ্কের ছায়া। সামনে দাঁড়িয়ে আছে মকবুল, অসুস্থ, লুলুপো চেহারায়। ওরা এক দৌড়ে গিয়ে নয়নার সামনে আড়াল হয়ে দাঁড়ালো। আরিশ এগিয়ে গিয়ে মকবুলকে ধরে মারতে শুরু করলো। নয়না, কিছু হয়নি বোন, কিছু না, শান্ত হ। আমি আছি তোর পাশে, কিছুই হবে না তোর। নয়না জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ওর নিঃশ্বাসের ভারে ঘরটা যেন গুমোট হয়ে উঠেছে। ভয়ে, দুঃসহ যন্ত্রণায় ওরাকে জড়িয়ে ধরে আসছে সে। ওরা নিজের ওড়না খুলে নয়নার গায়ে জড়িয়ে দেয়, স্নেহে শীতে কম্বলের মতো। ওদিকে আরিশ মকবুলকে টেনে বসার ঘরে নিয়ে যাচ্ছে। মুখে তার আগুন, রাগ, ঘৃণা। এই বয়সে এসে একটা বাচ্চা মেয়ের সঙ্গে এসব করার সাহস হয় তোর? তোকে আজ জন্মে শিক্ষা দিয়ে ছাড়ব হারামজাদা। আই উইল কিল ইউ। আরিশের লাথি ঘুষিতে দেহটা কেঁপে ওঠে মকবুলের। এর মধ্যে রোকসানা মল্লিক ফিরলেন বাজার থেকে।
দরজা খুলে ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ালেন। ঘরের ভেতর অস্বাভাবিক এক উত্তেজনা। নয়নার চোখে পানি, গায়ে অরার ওড়না জড়ানো। আরিশ তেতে আছে রাগে, মকবুল ফ্লোরে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে। কি হচ্ছে এখানে? আরিশ, তুমি কেন মারছো ওকে? রোকসানা আতকে উঠলেন। তোমার এই দেবর কি করেছে দেখো আগে, তারপর কথা বলবে। অরা গর্জে উঠল। শান্তশিষ্ট অরা যেন বাঘিনী হয়ে গেছে। রোকসানার মুখ শুকিয়ে গেল। এমন কিছু ঘটতে পারে দুঃস্বপ্নেও ভাবেনি তিনি। নয়নার বিধ্বস্ত মুখ, ভেজা চোখ রোকসানার বুকে অসহ্য যন্ত্রণার সূচ ফুটিয়ে দিচ্ছে। তুই কি করেছিস মকবুল? তুই কি করেছিস আমার মেয়ের সাথে? রাগে কাঁপছেন রোকসানা। তেজিলায় বললেন রোকসানা। মকবুল কিছু বলার চেষ্টা করে, কিন্তু মুখ খুলতে আরিশের লাথি। তুই কি করেছিস মকবুল? কি করেছিস তুই আমার মেয়ের সঙ্গে? রোকসানার গলা থরথর করে কাঁপছে রাগে, চোখে যেন আগুন। তিনি তেড়ে মেরে এগিয়ে গেলেন মকবুলের কাছে, যেন ছিঁড়ে ফেলবেন তাকে। মকবুল কিছু বলার চেষ্টা করে, কিন্তু মুখ খুললে আরিশের লাথি। ঠোঁট কেটে রক্ত পড়ছে তার। বারবার আরিশের কাছে কাকুতি মিনতি করে যাচ্ছে সে। আরিশের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। আর ঠিক তখনই নয়না অরার কোল থেকে ধপ করে পড়ে যায় অজ্ঞান। রোকসানার মনোযোগ এক ঝটকায় মেয়ের দিকে ঘুরে যায়। নয়না! ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন তিনি। মা, নয়নাকে ঘরে নিয়ে চলো। রোকসানার কণ্ঠে কান্নার ভয় মিলেমিশে এক অসহায়তা। ওরা কাঁপতে কাঁপতে নয়নাকে সামলানোর চেষ্টা করে। আমি পারছি না একা ধরে রাখতে মা, চলো আমি ধরছি। রোকসানা মেয়ে আর অরার ভর নিয়ে নয়নাকে টেনে তোলে। তার চোখে শুধু একটাই প্রশ্ন, এ মেয়েটা ঠিক হবে তো? চল মা, সব ঠিক হয়ে যাবে, কিছু হয়নি। অরার কণ্ঠে সান্ত্বনার ছোঁয়া, কিন্তু গলায় একরাশ শঙ্কা। আপনার নয়নাকে রুমে নিয়ে যান, আরিশ ঠান্ডা গলায় বলে। চোখে তখন আগুন। এই জানোয়ারটার বিচার আমি করছি। ওরা একবার তাকায় মকবুলের দিকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে নয়নাকে বুকে আগলে রুমের দিকে এগিয়ে যায়। মকবুল আরিশের পা ধরে কাঁদতে কাঁদতে বলে। মকবুল আরিশের পা জড়িয়ে ধরে কাঁদে, ভিজিয়ে ফেলে মেঝে। বাবা গো, একটা ভুল হয়ে গেছে, শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলাম, আমি পাপ করেছি, তবু মাফ করো। এই বয়সে শরীর সইছে না, আর এত মার খেতে পারছি না বাবা। আরিশ থমকে যায় এক মুহূর্ত, চোখ নামিয়ে দেখে এই লোকটাই নয়নার সর্বনাশ করতে চেয়েছিল। গর্জে ওঠে তার বুকের ভেতর থেকে এক পশুর ডাক। তুই মানুষ না মকবুল, তুই একটা ঘৃণ্য কীট। সে সজোরে ঘুষি বসিয়ে দেয় মকবুলের মুখে। আবার রক্ত। মকবুল ছিটকে পড়ে যায়, মুখে গঙ্গানি। আরিশ দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, কিন্তু তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। বিশ্বাস কর, শয়তান যদি সত্যি কথা বলতে পারত, তবে সে তোকে দেখে বলতো আমি না, এই জানোয়ারটা করেছে সব। তুই নিজের পাপ শয়তানের ঘাড়ে চাপাতে চাইছিস? সি, তোর মতো ঘৃণ্য কিছু আর হয় না। আরিশ থমকে দাঁড়ালো এক মুহূর্তে, চোখে তীব্র ঘৃণা। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এই বয়সে নাকি মারধর সইছে না, অথচ এতটুকু একটা মেয়ের ওপর হাত ঝাঁপিয়ে পড়তে তোর কোনো কষ্ট হয়নি, তাই না? চোখ দুটো লাল, কণ্ঠে বিদ্যুৎ আরিশের। বাস্টার্ড। আর একটা ঘুষি মেরে আরিশ মকবুলকে প্রায় অচেতন করে ফেলল। মকবুল ফ্লোরে পড়ে রইল, নিঃশ্বাস নিচ্ছিল কষ্টে, নিজে উঠে দাঁড়ানোর শক্তি নেই তার। আরিশ কারোর সঙ্গে ফোনে কথা বলল, সংক্ষিপ্ত কথায় জানিয়ে দিল তুলে নিয়ে যেতে হবে। মকবুলকে আপাতত ঘরের পেছনের খোলা মাঠে হাত পা বেঁধে ফেলে রাখা হলো। আগামীকাল থানায় যোগাযোগ করা হবে। বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে নয়না। ওরা বসে আছে তার পাশে। ডাক্তার এসেছে। আরিশই কল করে আনিয়েছে। ঘরের এক কোণায় মাথা নিচু করে গম্ভীর মুখে বসে আছেন সোলাইমান মল্লিক। নিজের মেয়ের এই অবস্থার জন্য কোথাও না কোথাও নিজেকে দায়ী মনে হচ্ছে তার, কারণ দিন শেষে মকবুল তো সোলাইমানেরই বন্ধু ছিল। রোকসানা খুব ভেঙে পড়েছে। মেয়েটার সাথে ছোট থেকে এরকম হয়ে এসেছে, অথচ আজ সর্বনাশ ঘটতে ঘটতে বেঁচে যাওয়ার পর সবকিছু জানতে পারলেন তিনি। আরিশ মকবুলের মুখ থেকে স্বীকারোক্তি নিয়েছে, রেকর্ড করে রেখেছে সব। আপাতত আজকের রাতের জন্য নয়নাদের বাড়ির পেছনে খোলা মাঠে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে তাকে। আগামীকাল সকালে আরিশ থানায় কল করবে। নয়না বিছানায় নিস্তেজ পড়ে আছে, চোখ বন্ধ, নিঃশ্বাস খুব ধীরে চলছে। মাথার পাশে একটা ছোট্ট টেবিলে স্যালাইন ঝুলছে। আরিশ ঘরের এক কোণে দাঁড়িয়ে, হাত মুষ্টিবদ্ধ, মুখে তীব্র রাগ। বাবা মায়ের উচিত সন্তানের দিকে খেয়াল রাখা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে
বাংলাদেশের অধিকাংশ মেয়েরা তাদের পরিচিত কিংবা আত্মীয়দের মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়। আর এসব নির্যাতনের কথা গোপন রাখার ফলে একদিন বড়সড় বিপদ ঘটে। ডাক্তার স্টেথোস্কোপ সরিয়ে বললেন, প্রেশার খুব লো, ও এখন শকে আছে। ভালো হয়েছে সময় মতো ওকে বাঁচানো গেছে, না হলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। সোলাইমান বসা থেকে উঠে মেয়ের বিছানার দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে গলা ধরে আসা স্বরে বললেন, ঠিক হয়ে যাবে তো? এসব কিছু মনে রাখবে না তো? মনে ও স্বাভাবিক থাকবে তো? এখনই কিছু বলা যাচ্ছে না। ওর মানসিক অবস্থা খুব ভেঙে পড়েছে। ট্রমা কিভাবে মোকাবেলা করবে সেটা সময় বলবে, কিন্তু সাবধানে থাকতে হবে। কাউন্সিলিং লাগতে পারে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। চিন্তার কিছু নেই আপাতত। নয়নার মা কান্না চেপে বসে আছেন বিছানার পাশে, চোখে অশ্রু, মুখে স্তব্ধতার ছাপ। ডাক্তার কিছু ওষুধ লিখে বেরিয়ে যান। আপাতত নয়না মানসিকভাবে যেমন বিধ্বস্ত, তেমনি শারীরিকভাবে দুর্বল। সোলাইমান ফ্লোরে বসে পড়ে নয়নার হাত ধরে ফিসফিস করে বলে, আমার ভুলের জন্য আজ এত বড় সর্বনাশ হতে চলেছিল নয়না। আজ থেকে যদি দরকার হয় আমি তোর ছায়া হব, কেউ আর তোর দিকে চোখ তুলে তাকাতেও পারবে না, কেউ না। সোলাইমান নিঃশব্দে কাঁদছেন। আরিশ হাত ঘড়িতে সময় দেখে নিল একবার। রাত 9টা পেরিয়ে গেছে। ওরা বসে আছে চুপচাপ, মুখে কথা নেই। তাদের দুই বোনের জীবনটাই কেন এমন হচ্ছে। আপনার শক্ত থাকুন, বিপদ ঘটেনি, নয়না ঠিক আছে। মানসিক যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটা আপনাদের সাপোর্ট পেলেই সেরে যাবে। কিছুদিন বাসার ভিতরে রাখবেন নয়নাকে। লোকজনের কথা শুনলে মানসিকতা আরও খারাপ হয়ে যেতে পারে। এত কিছুর মধ্যে আরিশের এমন মনোভাব দেখে অবাক হয়েছে ওরা। লোকটার মনে দয়া মায়া আছে তাহলে? রোকসানা আরিশের দিকে এগিয়ে গেলেন, জড়িয়ে ধরলেন বুকে। আরিশ একটু কেঁপে উঠল, যেন মায়ের ছোঁয়া। কথায় বলে না, মাসির শরীর থেকে মায়ের গন্ধ আসে। আরিশের বেলাও তেমন হয়। এজন্য আরিশ রোকসানার থেকে আরও দূরে সরে থাকে সব সময়। কিন্তু এই মুহূর্তে আরিশ দূরে সরতে পারল না। আজ তার কাছে দাঁড়িয়ে আছে একজন অসহায় মা, যার মেয়ে তারই সামনে জ্ঞান হারিয়ে বিধ্বস্ত অবস্থায় শুয়ে আছে। তুই না এলে নয়নার কি হতো জানিস না আরিশ? তোকে কি বলবো জানি না আমি, শুধু বলবো ওরাকে ভালো রাখিস বাবা। অতীতে যা হয়েছে ভুলে যা। পৃথিবীর সব নারী একরকম হয় না বাবা। আরিশ কিছু বলল না, বলার ইচ্ছে করছে না, কিন্তু নয়নার দিকে তাকে মায়া হলো তার। কিছু হতো না নয়নার, মকবুলের শাস্তির বিষয়টা আমি দেখব। রোকসানা আরিশকে ছেড়ে দিয়ে সোলাইমান মল্লিকের কাছে গিয়ে দাঁড়ালেন। দেখো, তুমি এরকম করে থেকো না, মেয়েটার জ্ঞান ফেরার পর তোমাকে এমন দেখলে আরো কষ্ট পাবে। সোলাইমান চোখের জল মুছে নয়নার দিকে তাকায়। আরিশ ওরার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করল, কিন্তু ওরা মাথা নেড়ে না বলল। আরিশ চোখ পাকায়, ওরা মাথা নিচু করে ফেলল শুধু। আচ্ছা তামান্না, তোমার বাড়িতে কেউ নেই? বসার ঘরে সোফায় বসে আছে তালহা। তামান্না ডাইনিং টেবিলে রাতের খাবার সাজিয়ে রাখতে ব্যস্ত। তামান্না ও তাসলিমা নিজেদের ঘরে আছেন। কাজ করতে করতে উত্তর দিল তামান্না, না ভাইজান, থাকার মধ্যে ছিল একটাই ভাই আর মা। বাবা তো সেই কবেই মারা গিয়েছিলেন, তখন আমি খুব ছোট। ভাই আমার থেকে 5 বছরের বড়। একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়েছে সে। শুনেছি তার শ্বশুর অনেক বড়লোক, এতটাই বড়লোক যে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেননি ভাই। ওর আত্মসম্মানে লাগতো সেজন্য। এমনিতেই নানান রোগের শোকে আক্রান্ত ছিলেন মা, তার উপর ভাইয়ের এমন সিদ্ধান্তে অনেক কষ্ট পেয়েছিলেন। অতঃপর একদিন তিনিও। তামান্নার গলা ভারী হয়ে এসেছে, দু চোখে জল গড়িয়ে পড়ছে গালে। তালহা বিষয়টা বুঝতে পেরে তামান্নার দিকে এগিয়ে গিয়ে বলল, আমি দুঃখিত, প্লিজ তুমি কেঁদো না। আমরা কেউই চিরস্থায়ী নই, সবাই একদিন মারা যাব। গাড়ির হর্নের আওয়াজে নড়েচড়ে উঠল তামান্না। হাতের কাজ ফেলে রেখে দরজার দিকে এগোলো সে। তালহা ওর পিছন পিছন যাচ্ছে। ভাইয়া ভাবি এসেছে শিওর। ভাবি? তামান্নার কথায় হেসে উঠল তালহা, মাথা চুলকে বলল, ভাবি মা এসেছে। ভাইয়া বরাবর ওভার পজিটিভ ছিল, ভাবি মার ক্ষেত্রে সেটা আরও বেশি। তামান্না কিছু বলল না। আর কেউ না জানলেও ওর প্রতি আরিশের আচরণ কেমন সেটা তামান্না ভালো করে জানে। খোলা আকাশের নিচে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মকবুল। আশেপাশে কিছু নেড়ি কুকুর বসে আছে। কেন যে নয়নার সাথে আজ এমন করতে গেল সেই ভয়ে আফসোস হচ্ছে তার। নিজের ওপর রাগ হচ্ছে।
তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে, শরীর দুর্বল। আরিশের অত মার খেয়ে শরীর প্রতিটা গাঁটে গাঁটে ব্যথায় ছেয়ে গেছে। আপনাকে এভাবে বেঁধে রেখেছে কে? আচমকা কারো কণ্ঠস্বর শুনে চমকালো মকবুল। সেই সাথে খুশিও হলো বটে। সামনে তাকালো, অন্ধকারে অস্পষ্ট সব। মকবুলের সামনে দাঁড়িয়ে আছে 28-29 বছর বয়সী একজন যুবক। হাতে ফোন, ফ্ল্যাশলাইট জ্বলছে, পরনে তার কালো রঙের টি শার্ট, সাথে জিন্স, তবে মুখে মাস্ক। আপাতত ফোনের ফ্ল্যাশলাইটের আলোতে এতটুকু দেখতে পেল মকবুল। আমাকে বাঁচাও বাবা, আমি ভুল করেছি। কথা জড়িয়ে যাচ্ছে মকবুলের, ভাঙা ভাঙা গলায় বলল এতটুকুই। যুবক মকবুলের দিকে এগোলো, ফোন মাটিতে রেখে দ্রুত মকবুলকে মুক্ত করতে লাগলো সে। বিছানার মাঝখানে জড়সড় হয়ে বসে আছে ওরা। পরনে গোলাপি রঙের থ্রি পিস, খোপা করা চুল, কানে গলায় কোনো গহনা নেই এখন। সামনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল সে। আরিশ দাঁড়িয়ে আছে, হাতে দড়ি। আজকে যা করেছে তাতে শাস্তি কতটা ভয়ানক হবে সেটা ভেবেই চোখে জল এসে যাচ্ছে ওরার। ওভাবে পালিয়ে গিয়ে নিজ বাড়িতে যাওয়ার মতো ভুল কিভাবে করলো সে, সেসব ভেবেই খারাপ লাগছে ওরার। অবশ্য বাড়িতে গিয়েছিল বলে আজ নয়না বেঁচে গেল। নয়নার কথা মনে পড়তে বুকটা খাঁ খাঁ করে উঠল ওরার। বোনটাকে রেখে চলে আসতে হলো। আরিশ কিছুতেই তাকে রেখে এলো না। কি দেখছো হামিংবার্ড, ভয় লাগছে? ওরা কাঁপা কাঁপা গলায় বলল। দড়ি দিয়ে কি করবেন? আরিশের ঠোঁটের কোনো রহস্যময় হাসি। সে এগিয়ে গেল ওরার দিকে। ওরা একটু একটু করে পিছিয়ে যাচ্ছে কেবল, কিন্তু পিছিয়ে আর যাবে কোথায়? দড়ি দিয়ে কি করে বলো তো? ওরা চমকায় থমকায়। আরিশকে তাকে বেঁধে কিছু করতে চলেছে। ওরা আতঙ্কে এদিক ওদিক তাকে বিছানা থেকে উঠে দৌড় দিতে চাইলে আরিশ ক্ষিপ্ত গতিতে ধরে ফেলল তাকে। ওরা ঠুকরে কেঁদে উঠে বলল, আমি একটা মানুষ, দয়া করুন, প্লিজ এরকম করবেন না। আরিশ ওরাকে কোলে তুলে নিয়ে কিছুটা ঝুঁকে বিছানায় ছেড়ে দিল। ভাগ্যিস বিছানাটা বেশ নরম, নয়তো ওরার কোমর আস্ত থাকতো না। আই নিড দিস হামিংবার্ড, ভালোবাসা চাই না, যা চাই সেটা জোর করে আদায় করে নেব। ওরা কিছু করতে পারছে না। আরিশ তার হাত দুটো খাটের ওপরে তুলে বেঁধে ফেলেছে। প্লিজ প্লিজ, বড্ড করুণ শোনাচ্ছে ওরার গলা। আরিশ সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো এগোলো। ওরা শরীর থেকে ওড়না সরিয়ে ফেললো, তারপর নিজে টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলতে ফেলতে বলল, আর ইউ রেডি ফর দিস? ওরা কেঁদে বলে, না। আরিশ হাসে। ওরার বুকে মাথা রেখে শুয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, এখানে ঘুমাবো আজ সারা রাত। আমাকে এভাবেই সহ্য করতে হবে তোমাকে, নড়তেও পারবে না। ওরা কিছুটা অবাক হলো। শুধু বুকে রাখার জন্য এত কিছু করলো আরিশ? শুধু এইটুকুই? আরও কিছু চাও? তুমি বললেই সব কিছু? না না না, তা বলিনি। উফ, কি ধুমতানানা করছো। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ ওরার পেটে হাত রেখে শুয়ে আছে বুকে। ক্লান্ত লাগছে বেশ। মনে হচ্ছে ওরার বুকে কোনো শান্তির স্থান, যেখানে মাথা রাখলেই কেমন শান্তি শান্তি লাগছে। কিছু না, ঘুমান। গুড নাইট ছোট্ট পাখি। আরিশ ওরার বুকের মাঝখানে একটা কিস করে, নাক দিয়ে দুষ্টুমি করে কিছুক্ষণ। একটা সময় ঘুমিয়ে পড়ে ওভাবেই দুজন। রাত 3টা। শহরের একেবারে প্রান্তে পুরনো জাহাজঘাটের পাশে পরিত্যক্ত কারখানা। ছায়া আর শীত মিশে আছে বাতাসে, যেখানে মানুষের পা পড়েনি বহু বছর। চেয়ারে বসে আছে মকবুল, তবে স্বেচ্ছায় নয়। তার শরীরটা রশিতে এমনভাবে বাঁধা যেন পেশিগুলো চিৎকার করে উঠেছে। মুখে গোজা জমাট কাপড়, চোখ দুটো ফুঁসে উঠেছে ভয়ে। জ্ঞান হারিয়েছিল অনেকক্ষণ আগে। মকবুল কিছু বুঝতে পারছে না। যতদূর মনে পড়ে, অচেনা যুবক তাকে খোলা মাঠ থেকে মুক্ত করার পর ধরে ধরে একটা গাড়িতে উঠে বসেছিল। কিন্তু তারপর হঠাৎ আলো জ্বলে ওঠে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, শুধু তার নিঃশ্বাসটা কুয়াশার ভেতর থেকেও শোনা যাচ্ছে। এটাই সেই যুবক। কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে কেন, আর তাকেই বা বেঁধে রেখেছে কেন? জানিস, মকবুল, ধর্ষণের বিচার আদালতে হয় না এখন। এজন্য আমি নিজে এক একটা ধর্ষককে নিজের আদালতে শাস্তি দেই। মকবুল আটকে উঠল যুবকের কথায়। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কি তার সাথে উল্টাপাল্টা কিছু করবে? মকবুল কাঁপা কাঁপা গলে জিজ্ঞেস করে, কে তুমি, আর আমাকে এখানে কেন নিয়ে এসেছ? কোনো উত্তর পেল না মকবুল। যুবকটির ঠোঁটে হালকা একটা নির্মল হাসি এবং ধীরে ধীরে ঘরের এক কোণে এগিয়ে গেল।
সেখান থেকে তুলে আনলো একটা পুরনো ধাতব হুক। তার চোখে মুখে কোনো রাগ নেই, বরং অদ্ভুত এক প্রশান্তি। চেয়ারে বসা মকবুলের হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা, নড়ারও উপায় নেই। চোখে মুখে আতঙ্ক জমে উঠেছে। সে জানে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু ঠিক কি তা আন্দাজ করতে পারছে না। যুবক নিঃশব্দে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর ঠান্ডা মাথায় মকবুলের পায়ের নখের নিচে হুকটা ঢুকে ধীরে ধীরে উল্টো করে তুলতে শুরু করলো। মকবুল দম নিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার শিরাগুলো ফুলে ফেপে উঠল, মুখ বেগুনি ছায়া নিল যন্ত্রণায়। সে যেন হাওয়ায় ঝুলে থাকা এক মৃতপ্রায় দেহ। নড়তে পারছে না, কাঁদতে পারছে না, শুধুই অসহায়। হুকটা একটানে উল্টো করে তুলে নিতে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল মেঝেতে। যুবক তাকে রইল শান্ত, স্তব্ধ, যেন এটাই প্রাপ্য ছিল মকবুলের। তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছি মকবুল, অপেক্ষা কর, সবে তো শুরু। মকবুলের চোখে ভর করেছে ভীতির কালো ছায়া। যুবকের দিকে তাকিয়ে সে কিছু বলতে চাইল, গলা বাঁধা হয়ে গেছে। আজকের এই ভয়াবহ মুহূর্তে কি ঘটবে সে ভেবে আতঙ্কে কাঁপছে। নিজের সমস্ত শক্তি দিয়ে সে চিৎকার করে উঠল, ছাড়ো আমাকে, বাঁচাও বাঁচাও। যুবক তার ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসি ফুটিয়ে কিছু না বলে মকবুলের দিকে এগিয়ে আসে। তার হাসি যেন কপালে কালো মেঘ হয়ে ভর করেছে। মকবুলের চিৎকারে কিছু যায় আসে না যুবকের, যেন সে একটা রোবট যার মনে কোনো অনুভূতি নেই। এবার যুবক পকেট থেকে সুই আর মোটা সুতো বের করে। ধাতব জিনিসগুলোর ঠান্ডা স্পর্শ মনে হয় মকবুলের আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। যুবক ধীরে ধীরে মকবুলের দিকে এগোচ্ছে। তার পায়ের নিচে মাটি গলে যাচ্ছে যেন। মকবুলের শ্বাস আটকে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শরীরের প্রতিটি রন্ধ্রের ব্যথা ঢুকছে, কিন্তু তার চিৎকার বের হচ্ছে না, শুধু চোখে আতঙ্কের ছায়া। যুবক মকবুলের ঠোঁটে আঙুল ছুঁয়ে মুখে অদ্ভুত এক হাসি ফুটালো, যেমন সে যন্ত্রের মতো কাজ করছে। মকবুল বারবার নিঃশ্বাস ফেলছে, শ্বাস নিতে পারছে না, তার হৃদয় টানটান হয়ে গেছে। যুবক মকবুলের ঠোঁট সেলাই করতে শুরু করলো। এক এক করে সুই আর সুতুই ফুটো করে মকবুলের চিৎকার চেপে ধরেছে। প্রতিটি সেলাইয়ের সাথে রক্ত বেয়ে পড়ছে, আর যুবক হাসছে, যেন কোনো অদ্ভুত শান্তি অনুভব করছে সে। মকবুলের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করে, পারে না। সে জানে এখানে কেউ নেই যে তাকে বাঁচাবে। তার গঙ্গানি আর কষ্ট শুধু খালি বাতাসে হারিয়ে যাচ্ছে। নে মকবুল, এবার আরও ভালো করে চেঁচা। ওই মেয়েটা মানে নয়নাও নিশ্চয়ই তোর হাত থেকে বাঁচার জন্য এভাবেই চেঁচিয়েছিল। হ্যাঁ, এভাবেই চিৎকার করেছিল। প্রতিটা মেয়েই তার সম্মান রক্ষা করতে চায়, দর্শকদের কাছে অনুনয় বিনয় করে, কিন্তু তোরা তো শুনিস না, তোদের কামনা বাসনা তুঙ্গে থাকে তখন। মকবুলের মুখ দিয়ে শুধু শব্দ বের হচ্ছে। তার কণ্ঠে কোনো শক্তি নেই, যেন সে নিজের যন্ত্রণা সহ্য করতে না পারে কেবল ভয় ও অবিশ্বাসের মাঝে আটকে গেছে। মরার আগে সে যেন নরক যন্ত্রণা সহ্য করছে, যেন তার আত্মা বের হয়ে যাচ্ছে, কিন্তু শরীর রয়ে যাচ্ছে। তার শরীর থেকে প্রতিটি ক্ষণ যন্ত্রণার মতো বেরিয়ে আসছে। যুবক পায়চারি করতে শুরু করে, তার পা মাটি ছিঁড়ে যাচ্ছে যেন। পকেট থেকে লাইটার আর সিগারেট বের করে, সিগারেট ধরায়, ধোয়ার পর ধোয়া বের হতে থাকে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না, শুধু তার সিলুয়েট স্পষ্ট, যেন এক ভয়ঙ্কর দৈত্য। যুবক ধোঁয়া ছাড়তে ছাড়তে ঠান্ডা গলায় বলে, এখনই মরতে চাস মকবুল, নাকি এভাবে থাকতে চাস কয়েক ঘন্টা তোর সমস্ত যন্ত্রণার সাথে? মকবুল তার অসহায় অবস্থায় কেবল মাথা নাড়ে, তার চোখে কেবল হতাশা এবং আক্ষেপ। সে নিজেকে এই মুহূর্তে মারতে চাইছে, এই ভয়ানক যন্ত্রণা থেকে মুক্তি চায়। কিন্তু যুবক তার মনে ভয়ঙ্কর কিছু ভাবনার মগ্ন থাকে, যেন সে মকবুলকে আরও টেনেও নিয়ে যেতে চায়। সকাল সকাল ঢাকা শহরে পহেলা বৈশাখের প্রথম রোদ যেন নতুন জীবনের সংকেত দিচ্ছে আজ। আকাশের নীলবর্ণ হয়ে উঠেছে কিছুটা ম্লান, আর সূর্যের আলো ঢাকা এসে পড়েছে মৃদু গরমের মধ্যে শীতলতার এক অদ্ভুত মিশ্রণ। রাস্তার ধারে পত্রিকা বিক্রেতারা তড়িঘড়ি পত্রিকা বিক্রি করছে, আর বিভিন্ন জায়গা থেকে বৈশাখী মেলার যাত্রার শব্দ শোনা যাচ্ছে। শহরের ব্যস্ততা আজও কম নয়, তবে বৈশাখের দিনটায় যেন একটু অন্যরকম রঙে আঁকা থাকে সবকিছু।
সকালের বাতাসে হালকা সরিষার গন্ধ, আর মানুষজন নিজেদের নববর্ষের সাজে কিছুটা উল্লাসিত হয়ে বেরিয়ে আসে। এই সময় ঢাকা শহরের সড়কগুলো কেবল যানজটে আটকা পড়া নয়, আনন্দের মিশ্রণে পূর্ণ। গাছের পাতাগুলো সূর্যের আলোয় চকচক করছে, আর দূরে কোথাও মিষ্টির দোকানের গন্ধ এসে মনের মধ্যে আনন্দ জাগিয়ে তোলে। আজ যে পহেলা বৈশাখ, ঢাকার ভেতর যেন নতুন কোনো রকমের আঙিনায় ঢুকেছে, যেখানে কিছুটা শান্তি আর আনন্দ মিশে গেছে শহরের গতিশীলতায়। চোখ মেলে তাকাতে আরিশকে দেখে আঁতকে উঠল ওরা। এখনও তার হাত দুটো বাঁধা, আরিশও বুকের ওপর শোয়া। চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে ওর। ওরার শরীর হাত ব্যথা হয়ে গেছে। আরিশকে ডাকবে কিনা বুঝতে পারছে না। তার ছেঁড়া মানুষ যদি রেগে যায়, ওরা শুকনো ঢোক গিলে আশেপাশে নজর বুলাতে লাগলো। এতক্ষণে ওরার নরম চরণে আরিশেরও ঘুম ভেঙে গেছে। ঘুম ঘুম চোখে ওরার দিকে তাকে মুচকি হাসল সে। ওরা চুপ করে আছে, হাসবে নাকি হাসবে না তাও বুঝতে পারছে না। গতকাল যা করেছিল সে, তাতে আরিশ যে কিছু করেনি সেটা ভাবলেও অবাক হয় ওরা। হয়তো নয়নার ব্যাপারটার জন্যই এই ছাড় পেয়েছে ওরা। গুড মর্নিং হামিংবার্ড। মর্নিং। ঘুম কেমন হয়েছে? জি ভালো। আরিশ শোয়া থেকে উঠে বসলো। ওরার হাতের দিকে তাকিয়ে বলল, আর পালাতে চাইবে কখনো? ওরা ভয়ে শুকনো ঢোক গিলে বলে, না আর হবে না। আরিশ বিছানা থেকে ওঠে, ধীরগতিতে ওয়ার্ড্রোবের দিকে এগোলো। ওরা তার প্রতিটি নড়াচড়ে চোখ রেখেছিল, কিছুই বলল না। তবে মনে মনে আশা করছিল হাত খুলে দেবে এখন, হয়তো কিছুটা মুক্তি মিলবে। কিন্তু আরিশ কিছু বলল না, কিছু করল না। তার হাত পা না খুলে শুধু এগিয়ে চলল। ওরা সশব্দে শ্বাস ফেলল। মনে একদম বন্ধ হয়ে আসা অনুভূতি। তাহলে কি সারাদিন এভাবেই পড়ে থাকতে হবে? একে একে সমস্ত আশার কাঠামো ভেঙে পড়ল। আরিশের নির্বিকার আচরণে যেন কিছু একটা ছিঁড়ে গেল ওরার ভিতরে। তার শরীরে এক অজানা অসহ্যতা ভর করল, যেন সে কোনো বন্দী, কোনো অদৃশ্য শিকলে বাঁধা। ওরার হৃদয়ে জড়িয়ে থাকা ক্ষোভ, হতাশা আর একাকিত্ব তাকে শ্বাস নিতে দিচ্ছে না। সে অনুভব করছে সময় যেন থেমে গেছে, আর সে এক জায়গায় আটকে গেছে, কোনো পরিণতি না পেয়ে। হওয়ার সুযোগও পাবে না। ফ্রিজে আইসক্রিম রাখা আছে, খেয়ে নিও। আর তালহার থেকে দূরে থাকবে, দূরে। ওরার দিকে এগোতে এগোতে বলল আরিশ। কাঁধে তোয়ালে তার। ওরার বাঁধন খুলে দিচ্ছে। আইসক্রিমের কথা শুনে একটু অবাক হলো ওরা। এত কিছুর মধ্যে আইসক্রিম নিয়ে এসেছে লোকটা। ঠিক আছে। একটু থেমে আবারও বলল সে, একটা কথা ছিল। আরিশ ওয়াশরুমের দিকে যাচ্ছিল, ওরার কথায় দাঁড়ালো, এগিয়ে এলো বিছানার দিকে। কি? নয়নাকে দেখতেছে একবার। ভিডিও কল করে নাও। দীর্ঘশ্বাস ছাড়লো ওরা। মাথা নিচু করে নিচু স্বরে বলল, আপনার কি মনে হয় ওর সাথে দেখা করা উচিত আমার? খুব মনে হয়, কিন্তু শেষে দেখা গেল রাস্তায় বসে আবারও পালিয়ে গেলে তুমি। তখন আমি বউ কোথায় পাবো হামিংবার্ড? আগেই বলেছি, বিয়ে যখন করেছি, ভালোবাসি আর না বাসি, তোমাকে আমার সাথে থাকতে হবে, ওকে? আরিশ কথা বলতে বলতে কোনো অনুমতি না নিয়ে আবার ওরার গলায় চুমু খেলো। ওরা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না, কেবল বাচ্চাদের মতো চুপচাপ তাকিয়ে থাকলো, যেন সে পুরোপুরি অবশ হয়ে গেছে। আরিশ নিজের কাজ সেরে সোজা ওয়াশরুমে ঢুকে গেল, দরজা আটকে দিল। এতক্ষণে ওরা শরীর যেন জমে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে। বেচারা ওরা গতকাল কি ভুলটাই না করেছে সেটাই ভাবছে এখন। এর থেকে পালিয়ে বাবার বাড়ি নয়, অন্য কোথাও যেতে হবে, নয়তো যতবার পালাবে ততবারই ধরা পড়ে যাবে, সাথে শাস্তিও ভোগ করতে হবে। ওরা সোজা হয়ে বসে বিছানা ছেড়ে উঠে কয়েক পা হাঁটে। শরীর ব্যথা হয়ে গেছে। নিজেকে খাঁচায় বন্দি পাখির থেকে অসহায় মনে হচ্ছে ওরার। পালাতে হবে, অনেক দূরে চলে যেতে হবে। এমন মানুষের সাথে একসাথে থাকা যায় না, কখনো না। খুঁজতে গেলে শপিং করতে, কই একটা তো নতুন পোশাক তো দেখলাম না। ডাইনিং রুমে আসতেই সাবিহার প্রশ্নের সম্মুখীন হতে হলো ওরাকে। আর সে একটু আগে বেরিয়ে গেছে। ওরা ফ্রেশ হয়ে নাস্তা করতে এসেছে সবে। তামান্না খাবার পরিবেশন করছে। তাসলিমা খাতুন তালহার সাথে কী সব জায়গা জমি নিয়ে আলোচনা করছে। অনলাইনে অর্ডার করে নেব। ওরার সংক্ষিপ্ত উত্তর। খেতে বসেছে সে। নেহাত আরিশের আত্মীয় বলে সেদিন চুপ করেছিল ওরা, কিন্তু আরিশ যখন বলেছে তার আত্মীয় স্বজন মন রক্ষা করার কোনো প্রয়োজন নেই তার, তখন থেকে সাবিহার করা অপমানের জবাব দেওয়ার জন্য মুখে আছে ওরা। সাবিহার দৃষ্টিতে আরিশের প্রতি তার
অনুভূতি, ভালো লাগা বোঝা যায় এই কদিনে। ওরা বেশ বুঝতে পেরেছে সেটা। শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। কি আছে তোমার যা দিয়ে আরিশকে মুগ্ধ করতে পারবে? যেমন তেমন ফিগার, সাজগোজ, বোরিং। সাবিহার অসভ্যতায় তামান্নার মেজাজ খারাপ লাগছে। মাঝে মধ্যে ইচ্ছে করে এই মেয়েকে ঠাটিয়ে থাপ্পড় মারতে। ওরা মুচকি হাসল। সাবিহা অবাক হলো তাতে। সে কি হাসার মতো কিছু বলেছে? উল্টো অপমানে খাওয়া বন্ধ করা উচিত ছিল ওরার। এটাই মনে হচ্ছে সাবিহার। এই ফিগার আর সাজগোজে আপনার ভাই ফিদা আমার ওপর। ভাই হয় আপনার? কিভাবে বলি বলুন তো? লোকটা একদম পাগল করে ছাড়ে আমাকে। সাবিহার কপালে ভাঁজ পড়েছে। বোবার মুখে দেখে আজ কথা ফুটেছে। এতদিন তো মিনমিনে বিড়াল ছিল মেয়েটা। অসভ্য, বয়সে এতটুকু, অথচ কিসব ভাষা। আপনি বললেন ফিগার, সাজগোজ, মুগ্ধ হওয়ার কথা। সেসব যদি অসভ্যতা না হয় তবে আমার কথা অসভ্যতা হবে না আপু। সাবিহা খাবার ছেড়ে উঠে গেল। রাগে শরীর জ্বলছে তার। আরিশের সামনে এমন ভালো নাটক করে মেয়েটা, অথচ কি স্যাটাং স্যাটাং কথা তার। কিরে সাবিহা, এভাবে হনহনিয়ে যাচ্ছিস কেন? সাবিহাকে ওভাবে চলে যেতে দেখে তাসলিমা খাতুন ডাকলেন, কিন্তু সাবিহা সোজা নিজের ঘরের দিকে এগোলো। ব্রেকফাস্ট শেষে নিজের ঘরে এসে মায়ের নম্বরে কল দিল ওরা। বোনের সাথে কথা বলতে হবে। হ্যালো মা, নয়না কেমন আছে? নয়না ঠিক আছে ওরা, কিন্তু একটা ঘটনা ঘটেছে। ওরা চিন্তিত স্বরে শুধায়, কি হয়েছে? মকবুলকে খুন করা হয়েছে। ওরা চমকায়, কি? কে করলো? তা তো জানি না। সকাল হতে স্থানীয় লোকের নজরে আসে বিষয়টা। খুব বাজেভাবে খুন করা হয়েছে তাকে। পায়ের নখ তুলে ফেলা হয়েছে, ঠোঁট সেলাই করা, হাত পা থেতলে দেয়া। আর কি মা? কাঁপা কাঁপা গলা জিজ্ঞেস করলো ওরা। রোকসানা মল্লিক ভীত কণ্ঠে বললেন, বিষের সঙ্গে সুচ ফোটানো হয়েছে। ওরা ভয় পায়। রোকসানা বিষয়টা বুঝতে পেরে বলে, ভয় পাস না, কাজটা যেই করুক একদম ঠিক করেছে। পুলিশ বলাবলি করেছিল কোনো সিরিয়াল কিলারের কাজ এটা। মা, আমি পরে কথা বলবো, বোনের খেয়াল রেখো। ওরার হাত থেকে ফোনটা পড়ে গেল আর ওরাও একদম অবচেতন হয়ে বসে পড়ল। তার কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমে উঠেছে, যেন দুশ্চিন্তার ভয় একত্রে তাকে গ্রাস করেছে। যে যাই বলুক, ওরা জানে এই সবই আরিশের কাজ। গতকাল যেভাবে আরিশ রেগেছিল তাতে এসব করা তার জন্য একেবারে তুচ্ছ ব্যাপার। ওরার মনের মধ্যে সন্দেহের মেঘ আরও ঘন হয়ে আসে। নিশ্চয়ই এ লোক দিয়ে এসব করিয়েছে, কারণ আরিশ তো সারারাত ওর সাথেই ছিল। কোথাও তার শরীরের গতিবিধি ছিল না, এক মুহূর্তের জন্য আলাদা হয়নি। ভাবি, কি হয়েছে আপনার? এভাবে মেঝেতে বসে আছেন কেন? রুমে ঢুকে ওরার এমন অবস্থায় বসে থাকতে দেখে থমকে গেল তামান্না। সাধারণত এই ঘরে সে ঢুকতো না কখনো, কিন্তু আজ আরিশ বাসায় নেই, তাই সংকোচটাও নেই তেমন। তামান্নার হঠাৎ প্রবেশে ভেঙে পড়ে ওরার ভাবনার সূর্য। মেয়েটার শরীর ঘেমে একেবারে ভিজে গেছে। ভয়, উদ্বেগ আর মানসিক চাপ সব মিলিয়ে এক অসহ্যকর অবস্থা। পাগলের সঙ্গে হয়তো সংসার করা যায়, কিন্তু একটা সাইকোপ্যাথ, একজন খুনির সঙ্গে? ভাবি, হ্যাঁ তামান্না আপু, বলুন, কিছু দরকার? আমার দরকার নেই কিছু, কিন্তু আপনার কি হয়েছে? এমন করে মেঝেতে বসে আছেন কেন? আর এমন অদ্ভুতভাবে কথা বলছেন। ওরা ধীরে ওড়নায় চোখ মুখ মুছে এক সিলতে হাসি দিল, বলল, না তো কিছু হয়নি আমার। তাই নাকি? না হলেই ভালো। দুপুরে রান্নার জন্য কি কি করবো একটু বলে দিন। যা খুশি করো তুমি, দরকার হলে চাষির সঙ্গে পরামর্শ করে নিও, আমি একটু বাইরে যাব। মেঝে থেকে উঠে দাঁড়ালো ওরা। তার চেহারায় স্পষ্ট বিভ্রান্তির ছাপ। তামান্না ঠিকই বুঝে ফেলল ওরার কিছু একটা হয়েছে, এবং সেটা মোটেও ছোটোখাটো কিছু নয়। কোথায় যাবেন? ভাইয়া তো এখনো ফেরেনি, একা যাবেন? নিজের কাজ করো তুমি। তোমার ভাইয়ের অনুমতি ছাড়া আমি বাইরে যেতে পারবো না। এমন কোনো ফতোয়া কি জারি হয়েছে? তামান্না মাথা নিচু করে ফেলল। এবার আর কোনো সন্দেহ রইল না, ওরা পালাতে চাইছে। এবং কেন পালাতে চাইছে সেটা খুব সহজে বোঝা যাচ্ছে। কোনো মেয়েই বা এসব সহ্য করতে পারে না। ভাবে আপনি যান, সাবধানে যাবেন। ওকে তামান্না আপু। তামান্না চলে যেতে ওরা লম্বা নিঃশ্বাস ফেলে ঘরের বাইরে পা দিল। জীবন তাকে কোথায় নিয়ে যায় এইটা দেখার পালা। ঝিম ধরা দুপুর, কাঁচের জানালা ওপারে মেঘলা আকাশ, গাছে গাছে হালকা বাতাসের খেলা। শহরের কোলাহল যেন একটুখানি থেমে আছে। চারপাশে একটা মিষ্টি নিস্তব্ধতা। এই নিস্তব্ধ দুপুরে একটি আধুনিক অফিস বিল্ডিংয়ের 6 তলায়
এক কাঁচঘেরা কেবিনে মুখোমুখি বসে আছে দুই পুরনো বন্ধু, আরিশ ও মেহরাব। পুরো নাম মেহরাব চৌধুরী, পেশা একজন ইঞ্জিনিয়ার, আরিশের বাল্যবন্ধুও বটে। আরিশ আজও প্রতিদিনের মতোই গাঢ় কালো শার্ট আর প্যান্ট পরেছে সে। কবজিতে একটা সাদা ডায়ালের ঘড়ি আর পায়ের নিচে চকচকে কালো বুট। কালো যেন ওর অভ্যেস অথবা শোকের প্রতীক, মনের গভীরের শোককে শরীরে ধারণ করে রাখা কিংবা অন্য কিছু। তার সামনে বসা মেহরাব চৌধুরী, পেশা একজন ইঞ্জিনিয়ার, বয়সের সমান হলেও চেহারা একটু বেশি প্রাণবন্ত, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখে নরম শৈথিল্য। এমন এক ছেলে মানুষই মায়া আছে যার পাশে দাঁড়ালে অনেক কিছু বলা সহজ মনে হয়। চোখে রিমলেস চশমা, হালকা নীল শার্টের ওপর স্লিভ গুটিয়ে রেখেছে, সঙ্গে সাদা প্যান্ট আর বাদামি লোফার। গলার স্বরে একটা স্থির শান্তি থাকে সবসময়, আর মুখে মৃদু হাসি। দুজনের মাঝে টেবিলে রাখা এক কাপ করে কফি, কিন্তু কেউই শুয়ে দেখেনি তা। ওরার আশেপাশে থাকলে আমার কেমন একটা শান্তি শান্তি লাগে। মনে হয় জগতের যাবতীয় অশান্তি ভুলে গেছি আমি। এটা কেন হয় তুই জানিস? আরিশের কণ্ঠে ছিল একরাশ অব্যক্ত অনুভূতির ছায়া, যেন দুপুরের ওই নরম রোদটাও থমকে গিয়ে শোনার চেষ্টা করছে তার মনের কথা। মুচকি হাসলো মেহরাব। ছোটবেলা থেকে চিনে ওকে, একসাথে বড় হওয়া, একসাথে স্কুল কলেজ, খেলাধুলা, ঝগড়া আলাপ সবই। তাই বন্ধুর মনের খুঁটিনাটি বুঝে ফেলতে তার সময় লাগলো না। মানুষ তার কাছেই শান্তি পায় যাকে সে ভালোবাসে। ভালোবাসার মানুষের সংস্পর্শে গেলে মনে হয় পৃথিবীর সব দুঃখ কষ্ট উবে গেছে, সময় থেমে যায়, হৃদস্পন্দন অদ্ভুতভাবে বেড়ে যায়। ভাবিকে ভালোবেসে ফেলেছিস তুই আরিশ? মেহরাবের কথায় থমকে গেল আরিশ। ভালোবাসা? সে কি সত্যি ভালোবাসে ওরাকে? এক মুহূর্তে যেন সবকিছু ধাঁধার মতো লাগলো তার কাছে। নিজের এলোমেলো অনুভূতির জট খুলতে না পেরে বন্ধুর কাছে শেয়ার করেছিল, কিন্তু এমন স্পষ্ট উত্তর পাওয়ার জন্য প্রস্তুত ছিল না সে। অবাক চোখে মেহরাবের দিকে তাকিয়ে রইল আরিশ। দুপুরের আলো একটু একটু করে কেবিনের জানালায় ঢুকে পড়ছে, যেন তার মনের গহীনেও আলোর রেখা ফেলতে চায়। ভালোবাসা? আরিশের গলায় ধরা পড়ে হালকা কাঁপুনি। ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নেই মেহরাব। আমার পক্ষে ওরাকে ভালোবাসা সম্ভব? কখনো না, কখনো সম্ভব না এটা। মেহরাব শান্ত গলায় বলল, ভালোবাসা কখনো হিসেব মেলে চলে না আরিশ। এটা যুক্তি বোঝে না, সময়ও মানে না। কোনো এক মুহূর্তে কারো পাশে দাঁড়িয়ে হঠাৎই মনে হয় এই মানুষটা না থাকলে কিছুই ঠিকঠাক চলবে না। তার হাসি, তার চোখে রোদ মাখানো বিকেল, সব কিছুই তখন নিজের জীবনের প্রয়োজন হয়ে দাঁড়ায়। তুই ওর প্রতি যে অনুভব করিস সেটা ভালোবাসা। নিজের স্ত্রীকে ভালোবাসা তো অস্বাভাবিক কিছু নয় আরিশ। বিয়েটা যেভাবেই করিস না কেন, থাকিস তো একসাথেই। আরিশ চুপ করে গেল। হঠাৎই বাইরে মৃদু বৃষ্টি নেমে এলো, জানালার কাঁচ বেয়ে ফোটার মতো, যেন তার নিজেরই অনুভূতিগুলো গড়িয়ে পড়তে লাগলো। একসাথে থাকি বলে হয়তো ভালো লাগা তৈরি হয়েছে মেহরাব, এর চেয়ে বেশি কিছু না। তুই নিজের মনকে জিজ্ঞেস করিস, সব উত্তর পেয়ে যাবে আরিশ। দেখ, জীবন এক জায়গায় থেমে থাকে না। অতীতে তোর মা নয়, ভদ্রমহিলা বল। হঠাৎ করে আরিশের চোখে মুখে অদ্ভুত এক পরিবর্তন এলো। চোখের পাতার নিচে টান পড়ে গেল, কপালের শিরাগুলো রীতিমতো ফুলে উঠল। মেহরাব জানে এই সময় ওর বন্ধুর সঙ্গে তর্কে যাওয়া বিপজ্জনক, তবু দীর্ঘশ্বাস ফেলল সে। এই অসুস্থ আরিশকে সে আর কদিন দেখবে? ছোটবেলায় নিজের মায়ের হাতে নির্যাতনের শিকার হয়েছিল আরিশ। সেই নারীর পরকীয়া, বাবাকে ছেড়ে চলে যাওয়া, প্রতিনিয়ত মানসিক শারীরিক অত্যাচার, সবকিছু এক বিশ্রী ছায়ার মতো জমে আছে ওর মনের গভীরে। ফলে মা শব্দটাই তার কাছে এক ভয়ানক ট্রিগার হয়ে দাঁড়িয়েছে। কোনো মমতা নয়, বরং ঘৃণা, তীব্র বিদ্বেষ ছড়িয়ে আছে সে শব্দে। আরিশ, সরি। আমি শুধু বলতে চাচ্ছি, তোর জন্মদায়িনী মা খারাপ ছিলেন বলে পৃথিবীর বাকি মায়েরা, নারীরা খারাপ না। হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি পৃথিবীর মানুষগুলো একরকম না। আমি জানি তুই ভিতরে ভিতরে খুব সেন্সিটিভ, কিন্তু সেই সংবেদনশীলতাই তো আজ ক্ষতবিক্ষত হয়ে গেছে। তোর চিকিৎসার দরকার আরিশ। প্লিজ এবার অন্তত একজন সাইকিয়াট্রিস্টের কাছে যা। ওরা ভাবির কি তোকে নিয়ে একটা স্বাভাবিক জীবন কাটানোর অধিকার নেই? এক মুহূর্তে নীরবতা, তারপর ঠান্ডা অথচ
বিষাক্ত গলায় বলল আরিশ। তোকে কতবার বলল মেহরাব, আমি সুস্থ, পুরোপুরি সুস্থ। জেসে পড়ে আমাকে পাগল প্রমাণ করতে আসবি না। তার চোখে এক ধরনের আগুন, অপরাধ বোধ আর রাগের মিশ্র ছায়া। মেহরাব তাকিয়ে রইল বন্ধুর সেই চিরচেনা ভাঙা মানুষটার দিকে। এই মানুষটা কার ওপর ভরসা করতে শিখেনি ভালোবাসা নিতে। শুধু ধরে রাখতে চায়, টেনে রাখতে চায়, জোর করে যেভাবেই হোক। ওর প্রতি ওর ভালোবাসাও সেই জোর করে আঁকড়ে ধরা ভালোবাসা, যেখানে স্বাধীনতা নেই, শুধু দাবি আছে। মেহরাবের গলা ভার হয়ে এলো, কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না সে। রোগী যদি নিজে স্বীকার না করে যে সে অসুস্থ, তবে তাকে আর কেউই আরোগ্য দিতে পারে না। আরিশ তো একজন ভাঙা মানুষ না, সে এক বিস্ফোরণ, যে নিজেকেও পোড়ায় আর আশেপাশের মানুষকেও। ফোনের রিংটোনের হঠাৎ ওঠা শব্দে চমকে উঠল আরিশ। ঝিম ধরা দুপুরে এই শব্দটা যেন একটা তীক্ষ্ণ ছুরি হয়ে কেটে গেল ঘরের নিস্তব্ধতা। মেহরাব হালকা হেসে বলল, কোনো জরুরি কল মেবি, কথা বল, আমি বিরক্ত করব না। আরিশ মাথা নাড়িয়ে টেবিলের উপর রাখা ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে নাম দেখে থমকে গেল সে। দেলোয়ার ভাই? দেলোয়ার? খান বাড়ির গেট দারোয়ানের মধ্যে একজন সে। আরিশ কল রিসিভ করলো সে। হ্যালো, বলুন দেলোয়ার ভাই, কি হয়েছে হঠাৎ? ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থেকে দেলোয়ার গলাটা একটু নিচে করে বলল, স্যার, ওই অরা ভাবি। কথাটা মাঝপথেই থেমে গেল। ওর নাম শুনে আরিশ যেন পলকে বদলে গেল, চোখে অস্বাভাবিক আলো, কণ্ঠে ছায়া নামলো তীব্র উত্তেজনার। কি হয়েছে ওর? বলুন, কোথায় ওরা? ভাবি বাসা থেকে বেরিয়ে গেছেন স্যার। এক ছেলেকে দেখলাম গাড়ি নিয়ে এসেছিল। কথাবার্তা শুনে বুঝলাম। কি বুঝলেন স্পষ্ট করে বলুন। রাগে দপদপ করতে লাগলো আরিশের শরীর, গলার স্বর কাঁপছিল, ঠিক যেন এক থমকে রাখা বিস্ফোরণ অপেক্ষা করছে ফাটার জন্য। আমার মনে হয় ভাবি হয়তো আর ফিরবেন না, পালিয়ে গেছেন। এই কথাটুকুই যথেষ্ট ছিল। আরিশ কানে ফোন ধরে থাকা অবস্থায় সেটা ছুঁড়ে ফেলল ফ্লোরে। থেমে থাকা নিস্তব্ধতাকে এবার শব্দ করে ছিন্ন ভিন্ন করে দিল তার আচরণ। ফোনটা টুকরো হয়নি, তবে ফ্লোরে পড়তে একটা ঠাস শব্দে কাঁপল কেবিনের বাতাস। মেহরাব আতকে উঠে বলল, আরিশ, কি হয়েছে? ভাবি ঠিক আছেন তো? কোনো জবাব দিল না আরিশ। গম্ভীর ভয়ঙ্কর চেহারা নিয়ে সে দাঁড়িয়ে পড়ল চেয়ার থেকে। হাত দুটো লালচে হয়ে উঠেছে, যেন তাতে রক্ত জমে আছে। সে আমাকে ঠিক থাকতে দিচ্ছে না মেহরাব। আমার মাথার সব গুলিয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে এখনই। আরিশ, দয়া করে শান্ত হ। কিন্তু মেহরাব আর কিছু বলার আগে আরিশ কেবিনের দরজা ঠেলে দ্রুত বেরিয়ে গেল। পেছনে রয়ে গেল মেহরাব, তার চোখে দুশ্চিন্তার ছাপ, ঠোঁটে আটকে থাকা একটা দীর্ঘশ্বাস। মকবুলের লাশ পুলিশ তুলে নিয়ে গেছে দুপুরের দিকে। নয়নাদের বাড়ির পিছনে সেই পরিত্যক্ত মাঠটা এখন ঘিরে রেখেছে হলুদ টেপ, মানুষের কৌতূহলী ভিড়, আর থেমে থেমে শোনা যাচ্ছে ফিসফাস। লালচে মাটির ওপর এখনো শুকিয়ে যাওয়া রক্তের ছোপ, তার চারপাশে ঘাসে কয়েকটা চাপা দাগ, কিন্তু যেভাবে একটা মৃতদেহ ওজন নিয়ে পড়ে থাকে তেমন ভারী নেই, যেন কারো হাতে টেনে এনে সাবধানে নামিয়ে রাখা হয়েছে। ইন্সপেক্টর রুহুল আমিন, শহরের অপরাধ তদন্ত বিভাগের তীক্ষ্ণ নজরওয়ালা অফিসার, সিগারেট জ্বালাতে জ্বালাতে চারপাশ দেখে বললেন, ধর্ষণের চেষ্টা, তারপর মকবুলকে বেঁধে ফেলে রাখা এবং শেষে এমনভাবে খুন। ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর নওয়াজ হোসেন নিচু স্বরে মাটি স্পর্শ করলেন। হাতের গ্লোভসে সামান্য শুকনো কাদা লেগে গেল। রুহুল ভাই, তিনি ধীরে বললেন, মকবুলের শরীরে রিগার মার্টিসের যে অবস্থা, তাতে ধরে নেওয়া যায় মৃত্যু হয়েছে প্রায় 12 থেকে 14 ঘন্টা আগে। সময়টা মিলে যাচ্ছে, এটা সম্ভবত রাত 2টোর দিকে খুন। রুহুল ভুরু কুঁচকে তাকায়। মাঠ থেকে মকবুলকে নিয়ে যাওয়া, ঠিক ওই সময় কেউ কিছু দেখেনি। ক্যামেরা। এসআই তৌহিন রহমান, সদ্য পদোন্নতি পাওয়া কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ তরুণ অফিসার, তখন একটা কাগজ বাড়িয়ে দেয়। স্যার, কাছের যে গুদাম ঘরের সামনে রাস্তায় ক্যামেরা আছে, সেটা খারাপ ছিল 4 দিন ধরে। রুহুল শ্বাস ফেলে। নওয়াজ আবার বলেন, আরও খেয়াল করার মতো বিষয়, মৃতদেহের তাপমাত্রা কমে গিয়েছিল অনেকটাই, এমনকি শরীরের নিচের দিকটা একটু বেশি ঠান্ডা ছিল। এটা হয় তখন যখন লাশ নিচের কোনো ঠান্ডা জায়গায় কিছুক্ষণ পড়ে থাকে, সিমেন্টের মেঝে বা স্টোন ফ্লোরে।
মাঠের মাটি তো আর এমন নয়। তিনি থেমে গিয়ে ঘাসে ছায়ার মতো লম্বা দাগ দেখান। এটা টানার দাগ। ধরো কেউ মৃতদেহ একটা বস্তায় ভরে এনেছে গাড়িতে, তারপর এখানে নামিয়েছে। রুহুল এবার কড়াসরে বলেন, তাহলে খুন হয়েছে অন্য কোথাও, দেহ নিয়ে এসে এখানে ফেলে গেছে, তাও সাবধানে, যেন মনে হয় এটাই ঘটনার স্থান। তুহিন প্রশ্ন করল, স্যার তাহলে এতটা কষ্ট করে আবার এখানে ফেলে গেল কেন? কাউকে ধোকা দেওয়ার জন্য? নওয়াজ একটু হেসে বলেন, হয়তো খুনি চাই আমরা ভুল জায়গায় খুঁজি। তাহলে কি সত্যি এটা সিরিয়াল কিলিং? স্যার, খুনের ধরন তো আগের খুনটার মতোই। সুলেমান মল্লিকের পরিবারের লোকজনের ওপর থেকেও সন্দেহ কমছে না তুহিন কিংবা আরিশ খান, নাকি অন্য কেউ, বুঝতে পারছি না। এটুকু বলে নওয়াজ চুপ করে গেলেন। তিনজনের মনেই অনেক প্রশ্ন। শরীরের দুই জায়গায় পরপর দুটো একই রকম খুন, আদৌ কি কাকতালীয় নাকি পরিকল্পিত খুন?